ভারতের পানিতে ডুবল ফেনী, কুমিল্লা সহ দেশের 10 জেলা, দুজনের মৃত্যু, পানিবন্দী 36 লাখ মানুষ। অনেক কই যাবো, কই কষ্ট জানবাছে না। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। রাজধানী বনানী থেকে গ্রেফতার রাশেদ খান মেনন, হেফাজতের সমাবেশে গণহত্যা সহ বেশ কয়েকটি অভিযোগ। গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ্যে বাধা নেই, হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায়, রুল খারিজ। বসুন্ধরা সামিট সহ দেশের 5 শীর্ষ গ্রুপের মালিক পক্ষের তথ্য চেয়ে এনবিআর এর চিঠি, কর ফাঁকির অনুসন্ধান। এবং নগদে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত, শতভাগ মালিকানায় সরকার, সময় হলেই ছাড়া হবে বেসরকারি খাতে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত 10 জেলায়। ডুবেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর 8 স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার 108 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার, ধলাই নদীতে 33 সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার 188 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাবো, কই কষ্ট জানবাছে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যে আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও 14 গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল 2 মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 99টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক। টানা 5 দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার 4 উপজেলার অন্তত 30,000 মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। 7 দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমার তাড়াতাড়ি লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেলায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 40,840 পরিবারের 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা।
2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। এদিকে বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে স্পিডবোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে BIWTA। এ নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সব ধরনের বিপদসীমা অতিক্রম করে গ্রামের পর গ্রাম ভাসছে অথই পানির নিচে। বন্যায় 40,840 পরিবারের 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, আর যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে BIWTA চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে 3টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত, সেটি আমরা আরো 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গত এলাকায় ত্রাণ কাজে সমন্বয় করবেন উপদেষ্টারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। এ সময় আরো 2 উপদেষ্টা নাহিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। আগাম সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন উপদেষ্টারা। বিস্তারিত শাইমা আক্তারের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ানা হাসান। বন, পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনের কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ হাসান জানান, ভারত কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। সভায় বেশ কয়েকটি কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, ছাত্র আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা ও সহযোগিতা কমিশন গঠন সহ জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণের বিষয়ে নীতিমালা করা হবে। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেওয়া হয়নি এমন
জানিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 10 জেলায় হঠাৎ বন্যায় এ পর্যন্ত 36 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা গত বছর 16 লাখ বাংলাদেশির ভারত ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন। যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমের প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল শুনানির জন্য 8 বছর পর হাইকোর্ট আবেদন জানায় রিটকারী পক্ষ, কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। মাননীয় আদালত বলেছেন, আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। আমরা আজকে মনে হচ্ছে যে ন্যায় বিচার পেয়েছি। কনস্টিটিউশনাল রাইটস, যে রাইটসগুলা আপনার প্রিজার্ভ করার জন্য, সমুন্নত রাখার জন্য আইনজীবী সমাজ কাজ করেন, আমরা কাজ করি আদালতে আইনজীবী হিসাবে। আজকে সেই রাইটসটা প্রিজার্ভ হয়েছে। দেখছেন সংবাদ রাত। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে, নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। বেক্সিমকো বসুন্ধরা সহ দেশের 5 শীর্ষ ব্যবসায়ী গ্রুপের কর ফাঁকির অনুসন্ধান শুরু করেছে এনবিআর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে এনবিআর। তাদের কর ফাঁকির বিশেষ অনুসন্ধান চালাবে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এরই মধ্যে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকি দেওয়ার তালিকায় কাজ শেষ করেছে সিআইসি। ফাঁকি দেওয়া কর উদ্ধারে কাজ করবেন তারা।
দেখছেন সংবাদ রাত।